আমি তাহলে আসি আব্বা। দেহেউনা চালাইস বাজান। আইসা আর এক কাম কইরো, তুমি এখানে থাইকো, আমি দুপুরবেলা বাড়ি যাওয়ানোর সময় তোমারে লইয়া যাবো। আরে না না, আমি চা খাওয়া শেষে একটু গ্যারামটা ঘুরা তারপর বাড়ি চলে যাব। তাহলে এক কাম করি বাজান, তুমি চা খাওয়া শেষ করো, আমি তোমারে বাড়িতে পৌঁছাই দিয়া তারপর গঞ্জে যাবো। না রে বাজান, তুই কামে যা। সকাল সকাল গঞ্জে না গেলে রিক্সার খেপ পাবি না। খেয়াপ আগে নাকি আমার আব্বা আগে? এইটুকু রাস্তা আমি পায়ে হাইটেই যাইতে পারবো। তুই কামে যা বাজান। আইসা আব্বা। আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। মানুষ হাসাই করে বোরহান, রাজার ছেলে হয় রাজা আর প্রজার ছেলে হয় প্রজা। এই কথা কেন কইলেন ব্যাপারী সাহেব? তোর কি মনে আছে তোর বাবায় আমাগো বাড়িতে কামলা কিষানের কাম করতো? মন থাকবো না কেন? আমিও তো আপনার বাড়িতে এক সময় রাখালের কাম করতাম। ভালোই মনে আছে। তুই আর আমি অল্প কয় মাসের ছোট বড়, এক লগে স্কুলে গেছি। আমি কলেজ ভার্সিটি পাশ কইরা বড় চাকরি করলাম, ব্যবসা করলাম, আর তুই লেখাপড়া বাদ দিয়া রিক্সা চালানি শুরু করলি। আপনি তো জানেন ব্যাপারী সাহেব, আমার মেধা ভালো আছিল না। লেখাপড়া করলেও আপনার মতো এত পরীক্ষায় পাশ করতে পারতাম না। তুই মানুষ হিসাবে যেরকম ব্যর্থ, বাবা হিসাবেও তুই ব্যর্থ। বাবা হিসাবে আবার কি অন্যায় করলাম ব্যাপারী সাহেব? আমারে দেখ, আমি নিজে পড়াশোনা করছি, বড় চাকরি করছি, ব্যবসা করছি, আবার ছেলেরেও শিক্ষিত করছি। ও এখন প্রতিষ্ঠিত, আর তুই তোর পোলাডারেও মানুষ করতে পারলি না। লেখাপড়ার সাথে মানুষ মানুষের কি সম্পর্ক ব্যাপারী সাহেব? আমার পোলা তো আপনার পোলার মতো এত বড় শিক্ষিত না, কিন্তু তাই বলে সে মানুষ না, এটা বলা ঠিক না। ওই একই কথা, সন্তানরে শিক্ষিত করতে না পারলে তারে মানুষ করা বলা চলে না। বাবা হিসাবে তুই আসলেই ব্যর্থ। আমার দেখ, আমি হইলাম সফল বাবা। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। আচ্ছা বাবা, এই কথা মানে কি? এটার মানে হলো পরোপকার। অন্যের খুশির লাইগা নিজের কোনো প্রিয় বস্তু ত্যাগ বা বিসর্জন করলে তারে আমরা পরোপকার করি। কিছুই তো বুঝলাম না। আচ্ছা আমি বুঝাই কইতেছি মা, ধরো তোমার অনেক জামা আছে, তোমার আর নতুন কোনো জামার দরকার নাই। তোমার জামার টাকা দিয়া তুমি কোনো গরিব বাচ্চারে যদি আবার জামা কিনে দাও, সেটাই হচ্ছে পরোপকার। ধরো তোমার অনেক ক্ষুধা লাগছে, তুমি নিজে না খাইয়া অন্য একটা গরিব মানুষের খাওয়াইলা, হেটাও একটা পরোপকার। আমি বুঝছি। এই তো আমার মা বুঝতে পারছে। আমার মা তো আর এমনি এমনি ক্লাসে ফার্স্ট হয় না। আচ্ছা বাবা, আমি কিভাবে পরোপকার করব? তুমি কেমনে পরোপকার করবা মা? তুমি তো এখনো অনেক ছোট। আমার তো অনেক জামা আছে, আমি সেগুলো আরেকজনকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, দিও। আগে তোমার কালকে পড়া বাকি আছে, সেগুলা শেষ করো, তারপর তুমি দিও। মা, সব শেষ। আমার মেয়েকে তুমি কি মনে করো? আমার মেয়ে সময়ের কাজ সময়েই করে। তুমি তো গুণগান করতে করতে মায়াটার মাথায় তুইলা ফেলাইতেছো। 1000 বার করো, মাইয়া আমার লাখে একটা। হইছে, এবার গুণগান বাদ দিয়ে দুজনে খাইতে হও, খাওন বাড়তাছি। চলেন আম্মা যান, আমরা খাইতে যাই। আরে আম্মা, কি করতেছেন আপনি? থালা বাসনগুলো ধুইতে যাই। আমারই কইতেন, এই অসুস্থ শরীরটা লইয়া আপনি কেন থালা বাড়ি ধুইবেন? অসুস্থ কই, আমি তো পুরাই সুস্থ। তাহলে কি ডাক্তারে মিছা কথা কইছে? ডাক্তার কইছে আপনার পুরাপুরি রেস্টে থাকতে। সারাক্ষণ হুইয়া বুয়া থাকতে আমার ভালো লাগে না। হুইয়া বুয়া থাকতে ভালো না লাগলে রহিমা খালাগো বাড়িতে যায় গল্প করেন, তাও কোনো কাজ করতে পারবেন না। শুনো আমার পাগল বৌমার কথা, নিজের সংসারে টুকটাক কাজ করলে কি কাজ নাকি? আপনার পোলা যদি দেখে যে আপনি কাম করতেছেন আর আমি বয়ে আছি, তাইলে আর এই বাড়ির বাত আমার কপালে নাই, সোজা বাপের বাড়ি পাঠায় দিব। তুমি হুদাই ভয় পাইতেছ। আমার পোলাইকে আয়া দেখতাছে যে আমি কাম করতাছি। আপনার পোলায় না দেহ, আল্লাহ তো দেখতেছে। আপনি আমার মায়ের সমান, আপনি কাম করবেন আর আমি শুয়ে বয়ে থাকবো, এটা আল্লাহ কোনো সহ্য করবো না। আমার বৌমার লগে কথায় পারমু না। আম্মা, আপনি ঘরে যান, আমি হাড়ি পাতিল ধুয়া লই আইতাছি। আইসা বৌমা। বুঝলে বাবা আরিফ, আমার তো তেমন কোনো চেনা জানা ডাক্তার নাই। গ্রামে তোমার খুব নাম ডাক,
তাই ভাবলাম তোর কাছেই আসি, তুই ভালো একটা ডাক্তার দেখায় দে। খুব ভালো করেছেন স্যার। তাছাড়া কলেজে আপনি আমার শিক্ষক ছিলেন, আপনি আমার কাছে আসছেন, নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছে। কয়জন স্টুডেন্টের ভাগ্য হয় নিজের শিক্ষককে সেবা করার? আচ্ছা, এখন তোর ব্যবসা কেমন চলছে? জি স্যার, আপনাদের দোয়ায় এই মাসে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস শুরু করেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। দোয়া করবেন স্যার। তোদের কাকিমা মানে আমার স্ত্রী 2 বছর ক্যান্সারের সাথে যুদ্ধ করে গত বছর মারা গেলেন। টাকা পয়সা যা ছিল সব তো তার পিছনে খরচ হয়ে গেছে। আবার নিজের অবস্থা খুব একটা ভালো না রে বাবা। স্যার, আপনি বললে আপনাকে আমি এক ডাক্তার বন্ধুর কাছে পাঠাতে পারি। সিরিয়াল পাইতে হয়তো 2-1 দিন সময় লাগবে, তবে ওদের ট্রিটমেন্ট অনেক ভালো। এই বয়সে কি আর চেম্বারে চেম্বারে দৌড়াতে পারবো রে? তার চেয়ে বরং তুই কোনো ভালো ডাক্তারের ব্যবস্থা করে দে। আসলে স্যার, দেখতেই তো পাচ্ছেন, নতুন ব্যবসা শুরু করছি, সবার বেতন দিতে হিমশিম খাচ্ছি। আমি কথা দিতে পারছি না স্যার, তবে আমি চেষ্টা করব ভালো একটা ডাক্তারের কাছে অল্প কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করে দিতে। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস। স্যার, আজকে তাহলে আপনি আসুন, আমি আপনার সাথে পরে যোগাযোগ করব। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, এই যে লন। বুঝলি জালাল, আমার ছেলে তো আরো একটা ব্যবসা শুরু করলো, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা। তাই নাকি ভাইজান? এটা তো খুশির খবর। সন্তানদের এক একটা সফলতা মানে পিতা হিসেবে এক একটা অর্জন, জি ভাইজান। কিন্তু সেই হিসেবে তো তোর কোনো অর্জন নাই, কোনো সফলতা নাই। তাকেন ভাইজান, আমার পোলাও তো দিন দিন সফল হইতাছে। তাই নাকি? কেমনে তোর পোলা সফল হইলো? এই তো কয়েকদিন আগে আমার ছেলে একটা নতুন রিক্সা কিনছে। এখন একটা রিক্সা নিজে চালায়, আরেকটা ভাড়া দেয়। হাসেন কে ভাইজান? আসতেছি, আমার ছেলের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে তুই তোর পোলার রিক্সা কেনা একই পাল্লায় ওজন করছিস। আমরা গরিব মানুষ, একটা রিক্সা কিনা মানে একটা দেশ জয় করার সমান কথা ভাইজান। আসলে মানুষ ঠিকই বলে, গাধার সাথে কখনো তর্কে যেতে নাই। শোন জালাল, তুই যেটাকে সফলতা ভাবতেছিস সেটা আসলে কিছুই না। আমগো যা আছে আমরা তাই নিয়েই খুশি ভাইজান। আমাগো এত সফলতার দরকার নাই। 3 বেলা খাওন আর সংসারের শান্তি থাকলেই আমরা খুশি। আমগো কাছে খুশি মানেই আমরা সফল। তুই যেটাকে সফলতা ভাবতেছিস সেটা আসলে ব্যর্থতা। মানুষ হিসেবে, বাবা হিসেবে তুই আসলেই ব্যর্থ। তা বাবা, তোমাকে ভাড়া কত দেব? আপনার 2 পায়ে জুতা দিয়ে আমার 2 গালে 2টা থাপড় দেন। মানে? স্যার মনে হয় আমার চিনতে পারেন নাই। না তো বাবা, কে তুমি? স্যার, আমি জাফর। 2005 সালে এসএসসি পাশ করে আপনার কলেজে ভর্তি হয়েছিলাম। অবশ্য 3 মাস পর পড়ালেখা বাদ দিয়ে টিসি নিয়েছিলাম, এই জন্য মনে হয় আমার মনে নাই। এমনিতেই অনেক বয়স হয়েছে তো, তাই সবার চেহারা মনে থাকে না। ভুলে যাওয়ারই কথা স্যার, আপনার হাত দিয়ে কত হাজার হাজার ছাত্রছাত্রী শিক্ষিত হয়েছে, সবার চেহারা তো আর মনে রাখার কথা না। যাই হোক বাবা, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তা ভাড়া দেবো কত তাই বলো। আমি তো কইলাম স্যার, আপনার 2 পায়ে জুতা দিয়ে আমার 2 গালে 2টা থাপড় দেন। আপনি আমার শিক্ষক, আপনার কাছ থেকে ভাড়া নিমু স্যার? এই রোদের মধ্যে গঞ্জ থেকে এত দূর নিয়ে আসলে তা ভাড়া নেবে না? আপনি আমার শিক্ষক মানুষ, জীবনে একটা অক্ষর হইলেও আমি আপনার কাছ থেকে শিখছি। আপনার কাছ থেকে ভাড়া নিছি শুনলে মানুষ তো আমার থুতু দিব স্যার। আমি আসি স্যার। দাঁড়াও বাবা, কোন স্যার? আজ সকাল থেকে বারবার মনে হচ্ছিল যে
জীবনে অনেককে তো শিক্ষিত করলাম, কিন্তু কাউকে মনে হয় মানুষ করতে পারলাম না। শিক্ষক হিসেবে আমি মনে হয় ব্যর্থ, কিন্তু তুমি আমার ধ্যান ধারণা সব পাল্টে দিলে। বুঝলাম না স্যার। জীবনে এই হাতে অনেককে শিক্ষিত করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী বানিয়েছি। তারা শিক্ষিত হয়ে মানুষ হয়েছে কিনা জানি না। আজ আজ তোমাকে দেখে খুব খুশি লাগছে। অন্তত একজনকে তো মানুষের মতো মানুষ বানাতে পেরেছি। শোনো, তোমাকে ভাড়া দিয়ে অপমান করবো না, এই টাকাটা রাখো, তোমার মেয়েকে কিছু কিনে দিও। লাগবো না স্যার, আপনি শুধু আমার মেয়ের জন্য দোয়া করেন, আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হইতে পারে। আজ বুঝলাম শিক্ষা মানুষকে শিক্ষিত করে, কিন্তু মানুষ করতে পারে না। ঘরে সব কাম শেষ? হ, রান্নাঘরে সব কাজ কাম শেষ, গুছগাছ করে দরজায় খিল দিয়ে আইছি। আমার ওষুধ খাওয়াইছো? ওষুধ আর পানির গ্লাস মার খাটের কোনায় রেখে আইছি। ওষুধ খাওয়াই আইবা না? তুমি তো জানো আমার ওষুধ খাইতে মনে থাকে না। আব্বা আর আম্মা কি নিয়ে জানি কথা কইতাছিল, এলাকার বেশিক্ষণ দাঁড়ায়নি। তাছাড়া আম্মা ওষুধ খাইতে ভুলে গেল, আব্বা ঠিকই মনে করাই দিল। তাহলে ঠিকই করছো, যেহেতু কথা কইতাছিল ওখানে আসলে থাকা ঠিক হইতো না। আচ্ছা হুনো, তোমার হাতের কি অবস্থা? কেন? না মানে আমার সবগুলা শাড়ি পুরাতন হয়ে গেছে, একবারে তেনা তেনা হয়ে গেছে। যদি সম্ভব হয় আমার লেগে একটা শাড়ি কিনে আইনি। হাতের যে অবস্থা, এখন বাড়তি কোনো কিছু কেনার মতো টাকা নেই। আচ্ছা হুনো, আমার কাছে মুরগির ডিম বেচে কিছু টাকা আছে, ওইটা দেই, ওইটা দিয়ে তুমি একটা শাড়ি কিনে আইনি। চোখের সামনে আম্মা পুরাতন কাপড় পরে তো দেখতে নিজের কাছেই খারাপ লাগে। ঠিকই কইছো, আমি কালকে আমার লাগে একটা শাড়ি কিনে আনো। আচ্ছা ঠিক আছে, অনেক রাইত হয়েছে, আমি শুয়ে পড়ি। চল ভাইজান, কই যাইতাছেন ভাইজান? যাইতেছি একটু বাজারে। আগামীকাল তো তোর ভাবির মৃত্যুবার্ষিকী। ঢাকার তোর ছেলেরে আসতে বলছি। বাড়িতে দোয়া মাহফিল করুম আর এতিম মিসকিনকে খাওয়ানোর ব্যবস্থা করুম। খুবই ভালো কাজ ভাইজান। এক কাজ কর, তুইও আমার লগে গন্ধে চল। এত বাজার আমি তো একা আনতে পারুম না। চলেন ভাইজান। তুই তো মনে হয় বাজারের দিকে যাইতেছিলি। না তো ভাইজান, আমি তো এমনিতেই এদিকে আইছি। তো বাড়ির লেগে বাজার করবি না? আমার বাড়ির বাজার তো আমি নিজে করি না, আমার পোলা জাফর করে। ও, তাই নাকি? হ ভাইজান, আমার পোলা তো আমার কোনো কাম কাজই করতে দেয় না। আমার পোলার একটাই কথা, বাবা তুমি নামাজ রোজা করো আর বিশ্রাম করো। সংসারের সব কাম আর দায়িত্ব আমার পোলার আর পোলার বোন নাকি। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়েছে। তুই আর তোর বউ বেশ আরামেই আছস। সব আপনি গো দোয়া ভাইজান। আমার সাথে বাজার করতে গিয়ে আবার হাঁপায় যাবি না তো? কি যে কোন ভাইজান, অর্ধেক জীবন আপনি গো বাড়িতে কামলা দিয়া গেছি, অস্ত্র জমা দিছি, ট্রেনিং তো আর জমা দেই নাই। চল তাইলে, আজকে মেলা বাজার করতে হইব, অনেক মানুষের আয়োজন। চলেন ভাইজান। আম্মা আইসো? হ মা, তুমি কখন স্কুল তো নাইলা? একটু আগে আইলাম। ঠিক আছে, যাও গোসলটা কইরা হও, আমি তোমারে খাইতে দিতাছি। আমি তো স্কুল থেকে আই গোসল করে বই আছি তোমার অপেক্ষায়। ক্ষুধা লাগছে মা, খাইতে দাও। আচ্ছা, এখনই তোমারে খাইতে দিতাছি। আজ কি রান্না করছো মা? আজকে যা রাঁধছি তুমি হলে খুশি হয়ে যাইবা। মাংস রাঁধছো নাকি মা? না মা, তোমার বাবা এখনো কামের তো নাহে নাই। আজকে রাঁধছি ভাজি আর ডাইল। আমার প্রতিদিন এই ডাল খাইতে ভালো লাগে না। আজকের মতন খাও মা, তোমার বাবা কামের তো না হোক, তারপর কুমু মাংস আনতে। সত্যি কইবা তো? হ, সত্যি করে কুমু। লো, আমি খাইতে দিতাছি, খাও।
আসসালামু আলাইকুম ভাইজান। আমিও আপনার বাড়িতে যাওয়ার কথা ভাবতেছিলাম। ভাগ্য ভালো যে দোকানেই দেখা হয়ে গেল। কেন যাইতে চাইছিলাম আমার বাড়িতে? জরুরি কিছু? গতকালকে যে আমারে নিয়ে এতগুলা বাজার করলেন, আজ তো মরহুম ভাবিজানের মৃত্যুবার্ষিকী। সকাল সকাল শুরু না করলে দুপুরের মধ্যে খাওয়ান রেডি হইব না। আমার বাড়িতে যাওয়ার দরকার নাই, ওই আয়োজনটা হইতাছে না। আমার শরীর ভালো নাই, আমি গেলাম রে। আরে এই অসুস্থ শরীর নিয়ে আমজাদ ভাই কেন যে বাইরে আসলো? এই অসুখ কি শরীরে চাচা? অসুখ তো মনে। বুঝলাম না। কেন আপনি খবর কিছু শোনেন নাই? না তো, কোনো কিছুই তো আমি শুনি নাই। এই আমজাদ চাচার পোলা মৃত্যুবার্ষিকীর মিলাদে আইব না বইলা কইছে। কয় কি মায়ের মৃত্যুবার্ষিকীতে একমাত্র বলা থাকতে পারবো না? এর থাইকেও বড় ঘটনা তো আপনি শোনেনই নাই। বড় ঘটনা? এইটা আবার কি? এই আমজাদ চাচার পোলা ঢাকার এক ব্যবসায়ীর মাইয়ারে বিয়ে করছে। এরাও নাকি বিশাল বড় লোক। এতে মন খারাপ করার কি আছে? আমজাদ ভাইয়ের পোলাও তো বড় ব্যবসায়ী, আর বিয়াও করছে একটা ব্যবসায়ীর মাইয়ারে। ভালোই তো মানাইব। আরে চাচা, আপনি তো কিছুই জানেন না। এই যে আমজাদ চাচার পোলা যে বিয়ে করছে, এ তো কাউরেই জানে নাই। আমজাদ চাচারেও পর্যন্ত জানে নাই। যেই বাবা এত কষ্ট করে পোলারে মানুষ করছে, এই পোলা নিজের বিয়াতে বাপরেও জানাইলো না। চাচা, আমরা তো সাক্ষী। এই যে আমজাদ চাচার বউটা মরার পর আমজাদ চাচা কত কষ্ট কইরা আরিফরে মানুষ করলো, দ্বিতীয় বিয়াটা পর্যন্ত করলো না। আর এই কষ্টের প্রতিদান এই দিল। আরে সন্তান কেন বাবা মার সাথে এরকম আচরণ করে? এদের মধ্যে কি কৃতজ্ঞতা বইলা কিছুই নাই? জানি না চাচা, আমারে কাপটা দেন। কেন আমার এক কাপ চা দাও। দিতেছি। আরিফ ভাইজান এটা কোনো কাম করলো? নিজের বাপের সাথে কেমন করে? আমজাদ চাচা মনে হয় অনেক কষ্ট পাইছে। সারা জীবন দেখছি আমজাদ চাচা কত কষ্ট কইরা পোলাটারে বড় করছে। বেশি শিক্ষিত হইলেই মানুষ মনে হয় স্বার্থপর হইয়া যায়। আব্বা, আরিফ চাচা কি আমজাদ দাদার মনে কষ্ট দিছে? হ্যাঁ মাজান। আব্বা, তুমি দাদা দাদির মনে কষ্ট দিও না। তোমার দাদা দাদির পায়ের নিচে আমার জান্নাত। আব্বা আমারে কেউ কষ্ট দেয়? নিজের আব্বা আম্মারে কষ্ট দিলে আল্লাহরে কষ্ট দেওয়া হয়। চাচা এলো। আচ্ছা বোরান, আজ 2-3 দিন যাবত আমজাদ বেড়ে দেখতেছি না। আমজাদ চাচা তো 2 দিন ধরে আমার দোকানেও আহে না। পোলার কষ্টে আসলেই মনে হয় লোকটা অনেক কষ্ট আর লজ্জা পাইছে। কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। মানুষ পোলা পাইন মানুষ করে বৃদ্ধ বয়সে পাশে থাকার আশায়। আর আমজাদ চাচার পোলা তো তার খোঁজ খবরই রাখে না। আব্বা, আমার গঞ্জের কাম শেষ, চলেন বাড়ি যাই। নারে বাজান, বাড়িত না, আগে তোর আমজাদ চাচার বাড়ি চল। আমজাদ চাচার বাড়ি? কেন, জরুরি কিছু হয়েছে নাকি? জরুরি কিছু হয়েছে নাকি সেটাই দেখার জন্য তোর আমজাদ চাচার বাড়ি যাইতে হইব। আমজাদ ভাই প্রতিদিন একবার হইলেও এই চায়ের দোকানে আসে, অথচ গত 2 দিন যাবত আমজাদ ভাইয়ের কোনো খোঁজ খবর নাই। তাহলে তো মনে হয় আসলেই কোনো ঝামেলা হয়েছে। আপনি আমার রিক্সায় ওঠেন। বোরান, আমি গেলাম। আচ্ছা চাচা, দরকার হইলে আমারে জানেন। আচ্ছা ঠিক আছে। ভাগ্যিস সময় মতো আপনারা আমাকে ডেকেছেন।
তা না হলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারত। ব্লাড প্রেশার নর্মাল না, হার্টেরও প্রবলেম আছে। চাচারে কি বড় কোনো হাসপাতালে নিতে হইব? আপাতত সেরকম কিছু দেখছি না, তবে রোগী খুব দুর্বল, ওনার রেস্টের প্রয়োজন আছে। কোনো রকম টেনশন বা দুশ্চিন্তা করা যাবে না। আসলে আমজাদ ভাইজান তো বাড়িতে একা থাকেন, তাই গত 2 দিন ওনার যত্ন নেওয়ার মতো কেউ আসিল না। আমরা তো জানতামই না চাচার শরীর খারাপ। এখন যেহেতু জানছেন, পারলে ওনার যত্ন নেন আর ওনার আত্মীয় স্বজনদের খবর দেন। পরিচিত মানুষ কাছে থাকলে রোগী সুস্থ হয়ে যেতে পারে। এখন তাহলে আমি আসি। চলেন ডাক্তার সাহেব, আমি আপনার আগে দিয়ে আসি। জি চলো। বাজান, তুই তোর চাচার দিকে একটু খেয়াল রাখিস। ঠিক আছে। ভাইজান তো মনে হয় এখন অনেকটাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, ভালো আছি। সবই তোর ছেলে জাফর আর লতা বৌমার চেষ্টা। ওরা দুইজন না থাকলে এই যাত্রায় তো আমি মনে হয় বাঁচতাম না। কয়দিন ধরেই ভাবছিলাম আপনার এই অসুখের কথা আপনার পোলারে জানান দরকার। না থাক, এর মধ্যে অরগর এইসব জানাই বিরক্ত না করাই ভালো। এটা কি কোন ভাইজান, বাবার এরকম অসুখের সময় পোলার পাশে থাকা উচিত। তাছাড়া আপনার অসুখের কথা শুনলে আরিফ বাবাজি তাড়াতাড়ি ছুটে আসবো। কি হয়েছে চাচা জান? বুঝতে পারছি, আরিফ ভাইয়ের কথা মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই ঢাকায় গিয়া আরিফ ভাইরে আপনার অসুখের কথা কমো, তারপর ওনারা ধইরা বাড়িতে লয়ে আও। আরিফ আরিফ সব জানে রে বাবা, আপনার পোলা সব জানে? জানে। আমি মোবাইল করে অনেক কইছিলাম। তাহলে আরিফ ভাইজান আইলো না কেন? এখন আর এই বাবারে তাগো জীবনে দরকার নাই। তারা ব্যবসা বাণিজ্য এগুলো লয়ে ব্যস্ত। বাবারে নিয়ে ভাববার সময় কি তাগো আছে? চাচা যান, আপনি মন খারাপ করেন না, আমরা তো আছি। দরকার হইলে আমরা সারা জীবন আপনার খেয়াল রাখবো। জি চাচা, আপনি তো আমাদের বাবার মতোই। তোমরা কিন্তু খুব খেয়াল রাখবা, আমজাদ ভাই সেবা যত্নে যেন কোনো ত্রুটি না হয়। আমি তাইলে আসি ভাইজান, আমার পোলা আর বৌমা তো এই জায়গায় আছে, আপনার খেয়াল রাখবো। চলো আসি ভাইজান। জালাল শোন, কিছু কইবেন ভাইজান? সারা জীবন কইয়াছি বাবা হিসাবে আমি সফল, তুই ব্যর্থ। কিন্তু নিজের ছেলেরে উচ্চ শিক্ষিত করতে গিয়া আমি ভুইলাই গেছিলাম ছেলেরে মানুষ বানাইতে হইব। আমার উচ্চ শিক্ষিত ছেলে ব্যবসা বাণিজ্য কইরা প্রতিষ্ঠিত হয়েছে। সারা দুনিয়ার সবকিছু জানলেও বাবা মা পরিবার পরিজনের জন্য কি করতে হইব সেইটা শিখে নাই। তুই তোর ছেলেরে লেখাপড়া শিখাস নাই, কিন্তু মানুষের মতো মানুষ করছিস। থাক ভাইজান, এইসব কথা এখন আর কম দরকার নেই। না রে জালাল, আমারে তুই কইতে দে। সারা জীবন ধরে অপমান কইরাইছি, আমারে তুই মাফ কইরা দে ভাই, আমারে মাফ কইরা দে। আজ আমি নিজেই স্বীকার করতেছি বাবা হিসাবে আমি ব্যর্থ, তুই সফল। ভাইজান, সার্টিফিকেট তো পড়াশোনার মাপকাঠি, চরিত্রের মাপকাঠি না। আমি আমার পোলারে লেখাপড়া শিখাইতে পারি নাই ঠিকই, কিন্তু সামাজিক আর পারিবারিক শিক্ষা দিছি।